অর্ণব আর মৌসুমি কলেজ ক্যাম্পাসে বেঞ্চে বসেছিল। অর্ণব নিজের ফোনে কিছু একটা দেখছিল আর মৌসুমি বই পড়তে ব্যস্ত ছিল। আরে আজকে রাত্রের একটা দারুণ প্ল্যান আছে ভাই। কি? তোর সমস্ত প্ল্যান রাত্রিবেলাতেই কেন হয় বলতো? আজকে রাত্রে আমি রামপুরের ওই পুরনো রাজমহলটাতে ব্লগিং করতে যাচ্ছি। সবাই বলে ওখানে ভূতের ছায়া রয়েছে। আমি তো যাব না। সবাই বলে সেটা ভূতিয়া রাজমহল। আর এখানেই তো মজাটা। ভুতুরে ভাইবস, সাসপেন্স, থ্রিল সবকিছু পাওয়া যাবে। খুব মজা হবে। কি মজা হবে অর্ণব? তুই পাগল হয়ে গেছিস নাকি? সবাই বলে ওখানে যাওয়া বারণ। আমি তো একদমই যাব না। আরে ভয় পাস না তো, আমি সবকিছু ব্যবস্থা করে নিয়েছি। ওখানকার লোকাল গাইড রয়েছে না, ও আমার বন্ধু হয়ে গেছে রে। ও আমাদেরকে গোটা মহলটা ঘুরিয়ে দেবে। অর্ণব, তুই ব্লগিং এর চক্করে নিজের প্রাণ হারাবি জানিস? ওই মহলটা বন্ধ হয়ে গেছে, ওখানে কেউ যায় না। শুনেছি রাত্রিবেলা ওখান থেকে আশ্চর্য রকম আওয়াজও আসে। মসনি, এসব গুজব। আরে ব্লগের জন্য সামান্য একটু সাহস তো লাগবেই। ভেবে দেখ, যদি আমাদের ব্লগটা হিট হয়ে যায় না, তাহলে আমি রাতারাতি ফেমাস হয়ে যাব। আমার তো ভয় হচ্ছে তুই সত্যি সত্যি স্টার না হয়ে যাস, আকাশওয়ালা। অর্ণব আর মৌসুমি দুজনই বাড়িতে বসেছিল। ঘড়ি দেখতে পায় যে রাত্রির 10টা বাজে। দুজনই নিজের গাড়িতে ক্যামেরা, ট্রাইপড আর মাইক রেখে দেয় আর রামপুরের জন্য রওনা দেয়। অর্ণব একটা খালি জায়গাতে গাড়ি দাঁড় করায় আর হর্ন বাজায়। তুই এই খালি জায়গায় হর্ন বাজাচ্ছিস কেন? আরে কমল তো বলেছিল যে এখানে পৌঁছে হর্ন বাজাতে, আমি চলে আসবো। অর্ণবের হর্ন বাজাতেই কমল জঙ্গল থেকে বেরিয়ে আসে আর অর্ণবের কাছে আসে। মৌসুমিকে দেখে কমল খুব অবাক হয়। তুই তো বলেছিলি তুই এখানে একা আসবি, এ আবার কে? এ আমার বন্ধু মৌসুম। আচ্ছা, এই নিরিবিলি জায়গাতে তোর বাড়িটা কোথায়? এই জঙ্গলের পেছনে একটা নদী আছে, ওই নদীর ধারেই আমার বাড়িটা রয়েছে। কমলও অর্ণবের গাড়িতে বসে পড়ে আর সবাই রামপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা রামপুর গ্রামে পৌঁছে যায়। রাত্রির সময় ছিল। ওরা একটা পুরনো হাভেলির বাইরে দাঁড়িয়েছিল। হাওয়াতে ঠান্ডা আর কুয়াশাও ছিল। পেঁচা আর পাতার সরসর আওয়াজ আসছিল। অর্ণব ক্যামেরা অন করে। হাই বন্ধুরা, স্বাগত জানাই আমার চ্যানেল ভুতুরে ভারতে। ক্যামেরায় শুধু অন্ধকার ছিল, কিছুই পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছিল না। কিছু দেখতে পাচ্ছি না কেন? ক্যামেরাটা কি খারাপ হয়ে গেল নাকি? আরে আগে ক্যামেরার ঢাকনাটা তো সরাবি নাকি? তারপর অর্ণব ক্যামেরার ঢাকনাটা সরায় আর তারপর রেকর্ডিং শুরু করে দেয়। হাই বন্ধুরা, স্বাগত জানাই আমার চ্যানেল ভুতুরে ভারতে। আজকে রাত্রে আমরা ওই ভয়ঙ্কর মহলে রয়েছি যেখানে ওই যজ্ঞু ভূতের গুপ্তধন লুকানো আছে। সবাই বলে যে এই মহলে নাকি অনেক পুরনো জমিদারের একটা আত্মা রয়েছে যে নিজের সোনা রূপগুলোকে সব সুরক্ষিত রাখে। কিন্তু যে একবার এই গুপ্তধন খোঁজার বা ছোঁয়ার চেষ্টা করে সে আর কোনোদিনও ফিরে আসতে পারে না। মৌসুমি পেছনে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। সে ভয় পাচ্ছিল আর এদিক ওদিক ভয়ের চোটে দেখছিল। অর্ণব, আমার মনে হয় না এই সময় এখানে আসাটা ঠিক হয়েছে। গ্রামবাসীরা বলেছিল যে রাতে এখানে আসা বারণ। চল এখন আমরা ফেরত চলে যাই। আরে দূর, এসব আজে বাজে কথা। তুই তো ভয় পাস না তো? সামান্য একটু ভিউর জন্য একটু নাটক করছি, আরে কিচ্ছু হবে না। তাহলে বন্ধুরা, আমি আমাদের লোকাল গাই কমলকে জিজ্ঞাসা করতে চাইব যে এই মহলের আসল ইতিহাসটা কি। তাহলে কমল, তুমি এবার বলো এই মহলের আসল গল্পটা ঠিক কি? যজ্ঞু কোনো সাধারণ ভূত নয়, ও যক্ষ, গুপ্তধনের রক্ষাকর্তা। 100 বছর আগে জমিদার রঘুনাথ বাবু নিজের সমস্ত সম্পত্তি মহলে লুকিয়ে রেখেছিল আর যক্ষকে তার রক্ষার দায়িত্ব দেওয়াও হয়েছিল। ওকে অভিশাপও দেওয়া হয়েছিল যে একটিবারের জন্য এই গুপ্তধন ছুঁয়ে দেখবে তার আত্মা নাকি যজ্ঞর কাছে গোলাম হয়ে যাবে। অর্ণব নিজের ক্যামেরা দিয়ে হাভেলির ভাঙা চোরা দরজার ওপরে জুম করে। হাভেলি অনেক পুরনো মনে হচ্ছিল আর ভেতর থেকে ঠান্ডা হাওয়ার ঝোঁকা আসে। অর্ণব, মৌসুমি আর কমল হাভেলিতে প্রবেশ করে। মৌসুমি খুব ভয় পেয়েছিল। তারা হাভেলির মুখ্য হলে পৌঁছে যায়। ওখানে পুরনো পেইন্টিংস, ভাঙা চোরা মূর্তি আর মাকড়সার জাল ছিল। আবহাওয়ায় একটা ভারী জিনিস ছিল। দেয়ালে একটা যক্ষের মূর্তি ছিল যার চোখ খুব চমকাচ্ছিল। অর্ণব নিজের টর্চ আর ক্যামেরা নিয়ে
এগিয়ে যায়। মৌসুমি আর কমল পেছনে পেছনে হাঁটছিল। অর্ণব, মূর্তিটা দেখ, ও আমাকে দেখছে তো। কলেজে তো ছেলেরাই শুধুমাত্র তাকিয়ে থাকতো, এখানে তো দেখছি মূর্তিগুলোও তাকিয়ে রয়েছে। তুই আজকে সবকিছুই আর কি করছিস কেন? কমল, ওই গুপ্তধন কোথায়? কোনো গোপন আলাদা ঘর রয়েছে নাকি? গুপ্তধন মহলে সবচেয়ে নিচের দিকে রয়েছে, কিন্তু ওখানে যাওয়ার রাস্তা কিন্তু ভীষণ বিপজ্জনক। যক্ষ কিন্তু প্রতি পদে পদে সবকিছু লক্ষ্য রাখে। হঠাৎ করে শেকলের জোরদার আওয়াজ আসে, যেন কেউ শেকল দিয়ে বাঁধা রয়েছে আর ছাড়ার চেষ্টা করছে। মৌসুমি চিৎকার করে ওঠে। মনে হচ্ছে কেউ যেন শেকল দিয়ে বাঁধা আছে আর ছাড়ানোর চেষ্টা করছে। এখানে তো সবকিছু বাঁধা রয়েছে। কি? আরে, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত রয়েছে, তোমরা এত ভয় পাচ্ছ কেন? তাহলে চলো ব্লগিং শুরু করে দিই। তাহলে বন্ধুরা, আমরা এখন এই মহলের সবচেয়ে নিচের অংশের দিকে গিয়ে চলেছি। আমাদের সঙ্গে থাকবেন। হতেও তো পারে যে ওখানে আমাদের যক্ষ ভূতের সাথে দেখা হবে। এবার ভেতরে যাই আমরা। ওরা তিনজন একটা সিঁড়ির দিকে এগিয়ে যায়, যেটা নিচের দিকে যাচ্ছিল। মৌসুমি দেয়ালে রক্তের মতো লাল চিহ্ন দেখতে পায়, যেটা দেখে সে আরও ভয় পেয়ে ওঠে। অর্ণব, মৌসুমি আর কমল হাভেলির নিচের রুমে চলে যায়। ওখানে আরও বেশি অন্ধকার ছিল। দেয়ালে পুরনো সংস্কৃত শ্লোক লেখা ছিল। মাঝখানে একটা বড় তালা লাগানো সন্দুক রাখা ছিল। অর্ণব সন্দুকের দিকে এগিয়ে যায়, আর যেইমাত্র সে সন্দুকের দিকে এগোয়, কমল তাকে আটকানোর চেষ্টা করে। দাঁড়াও অর্ণব, এই সিন্দুকটাকে একবার ছোঁয়ার আগে যক্ষের ধাঁধার উত্তর আগে দিতে হবে। যদি তুমি ভুল উত্তর দাও তাহলে আমরা এখানে ব্লগিং করতে এসেছি নাকি এবিসিডি খেলতে এসেছি? আরে এইসব আজেবাজে কথা, আমি গুপ্তধন দেখতে চাই, ব্যাস। অর্ণব সন্দুকের তালা ভাঙার চেষ্টা করে। যেইমাত্র সে তালার উপরে পাথর মারে, হাভেলিতে খুব দ্রুত গতিতে হাওয়া বইতে শুরু করে আর সন্দুক থেকে সোনালি আলো বেরিয়ে আসে। অর্ণব, দাঁড়া, তালা ভাঙিস না। হাভেলিতে একটা ভয়ঙ্কর আওয়াজ আসে। যক্ষের মূর্তির চোখ লাল হয়ে চমকাতে শুরু করে। বোকা ছেলে কোথাকার, আমার গুপ্তধন ছোঁয়ার এত সাহস তোর? আগে আমার ধাঁধার উত্তর দে। সেটা কি যেটা তোমার কাছে আছে, কিন্তু সেটা তুমি দেখতে পাবে না। কিন্তু যখন তুমি সেটাকে হারিয়ে ফেলো, তার দাম তুমি তখনই বুঝতে পারো। এটা শুনে অর্ণব আর মৌসুমি খুব ঘাবড়ে যায়। কমল চুপচাপ দাঁড়িয়েছিল, তার চেহারা রহস্যময়ীর মতো ছিল। সময় না, হয়তো ভরসা। ভুল। তোর উত্তর এবার তোর প্রাণের মূল্য দিয়ে চোকাবে। এই আওয়াজ শুনে অর্ণব আর মৌসুমি ভয় পেয়ে ওঠে। হঠাৎ করে সন্দুক নিজে নিজেই খুলে যায়, আর তার মধ্যে থেকে সোনালি ধোঁয়া বেরোয়, যেটা অর্ণবের পিছু নিয়ে নেয়। কেউ বাঁচাও, কমল, আমাকে বাঁচাও। অর্ণব দৌড়তে থাকে, কিন্তু হাভেলির ভুল ভুলাইয়াতে হারিয়ে যায়। সে বাইরে বেরোতে পারে না। সোনালি ধোঁয়া তাকে ঘিরে ফেলে। সে চিৎকার করে আর ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। মৌসুমি ভয়ের চোটে কাঁপছিল। কমল হঠাৎ করে হাসতে শুরু করে। কমল, কি হচ্ছে এসব? অর্ণবের কি হয়েছে? মৌসুমি, তুই কি মনে করেছিলি আমি একজন সাধারণ গাইড? না, আমি হলাম যক্ষের মালিক। যক্ষ আমার কবজায় রয়েছে। এই মহলে যে যে আসবে, যে ব্যক্তি, আমার জন্য আসলে বলির পাঁঠা। যক্ষের তো নতুন আত্মা লাগবে, আর আমি তোকে দিয়ে সব। কমল যখন এটা বলছিল, তার চোখ চমকাতে শুরু করে আর তার চেহারা একদম ভয়ঙ্কর হয়ে ওঠে। কমল রাগের চোটে মৌসুমির দিকে দেখে। তুমি তো মানুষ নাও। আমিও কোনো এক সময় মানুষ ছিলাম, কিন্তু এখন আমি যক্ষের অংশ। ও আমাকে অমরত্ব দিয়েছে, আর তার বদলে আমি ওকে আত্মা দিয়ে থাকি। অর্ণবের আত্মা এখন থেকে যক্ষের, আর এখন তোর পালা। এটা শুনে মৌসুমি অর্ণবকে টেনে পালানোর চেষ্টা করে। এটা দেখে কমল হাসতে শুরু করে। ফিরে যা, চেষ্টা করে দেখ। এখান থেকে আজ পর্যন্ত কেউ কখনো ফিরতে পারেনি, তুইও পারবি না। মৌসুমি কমলের কথা একদম শোনে না। সে অজ্ঞান হয়ে যাওয়া অর্ণবকে টেনে টেনে হাভেলি থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু যেই মাত্র মৌসুমি হাভেলি থেকে বাইরে বেরোয়,
সে রক্তের বমি করতে শুরু করে আর সে রক্তের বমি করতে করতে ওখানেই বসে পড়ে।